নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী। আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এখানে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে উপস্থাপনা করব সেই রামকৃষ্ণ মঠ কাশীপুরের কথা, যেখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কাটিয়েছেন তার জীবনের শেষ 8টি মাস। এই রামকৃষ্ণ মঠ কাশীপুরকে আমরা সবাই উদ্যানবাড়ি বলে চিনি বা জানি, এবং এই মঠটি বেলুর রামকৃষ্ণ মঠ ও মিশন দ্বারা পরিচালিত। উদ্যানটির সম্বন্ধে আপনারা অনেকেই হয়তো শুনেছেন, হয়তো গেছেন অনেকেও, কিন্তু যারা যাননি তাদের উদ্দেশ্যেই আমার এই প্রতিবেদন। এই উদ্যানটি উত্তর কলকাতায় কাশীপুর অঞ্চলে, যেটি বর্তমানে এখন রামকৃষ্ণ পরমহংস দেব সরণি বলে খ্যাত, সেখানে অবস্থিত। এর পূর্বতন নাম ছিল কাশীপুর রোড। বড়নগর মঠ ও বাগবাজার মায়ের বাড়ির মধ্যবর্তী স্থানের অবস্থান। প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকেই বাঁ হাতে পাবেন 2 চাকা গাড়ির রাখার বন্দোবস্ত, এবং ডান দিকে অফিসের ঠিক পাশেই আছে 4 চাকা গাড়ি রাখার সুবন্দোবস্ত। মঠ খোলা এবং বন্ধের সময় সকাল 6টা থেকে বেলা 11:30 এবং বিকেল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত। রানী কাত্যায়নীর জামাই স্বর্গীয় গোপাল লাল ঘোষ মশাই ছিলেন এই বাগান বাড়ির মালিক। রামকৃষ্ণদেব যখন শ্যামপুকুর বাড়িতে, তখন তার ভক্ত শিষ্যরা তার চিকিৎসক ডক্টর মহেন্দ্রলাল সরকারের উপদেশ অনুসারে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত অসুস্থ রামকৃষ্ণদেবের জন্য একটি খোলা মেলা বাগান বাড়ির সন্ধানে ছিলেন। যখন তারা এই দ্বিতল বাড়ি সহ চারিদিকে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা বিশাল বাগান বাড়িটির সন্ধান পান, তখন তারা মাসিক 80 টাকা ভাড়ার বিনিময়ে 6 মাসের জন্য শ্রী রামকৃষ্ণদেব ও সারদা মায়ের বসবাসের জন্য এই বাড়িটি ভাড়া নেন। পরবর্তীকালে এই চুক্তিটি আরো 3 মাসের জন্য নবীকরণ করেন। এই বাগান বাড়িটি একটি পুকুর সমেত মোট 11 বিঘা 4 কাঠার কিছু বেশি জমি আছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব শ্যামপুকুরের বাড়ি থেকে এখানে আসেন 11ই ডিসেম্বর 1885 সালে, এবং এই উদ্যানবাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 16ই আগস্ট 1886 সাল। মাত্র 8 মাস বসবাস করেন তার এই প্রিয় বাড়িতে। তিনি শ্যামপুকুরের চেয়ে এই বাড়িতে খোলামেলা পরিবেশে থাকতে বেশি পছন্দ করতেন। উদ্যানবাটির প্রধান ফটক দিয়ে ঢুকে ডান দিকে আছে অফিস ঘর। অফিস ঘরের লাগোয়া অংশে রয়েছে পল্লী মঙ্গল সমিতির বিক্রয় কেন্দ্র। এখানে বিভিন্ন রামকৃষ্ণ মঠ ও মিশন পরিচালিত কেন্দ্র দ্বারা তৈরি কুটির শিল্প সামগ্রী, যেমন ধূপ, ধুনো, ঘি, মধু, গুড়, আচার, জ্যাম, জেলি, পূজার সামগ্রী, হস্তশিল্প তৈরি কাপড়, কাপড়ের ব্যাগ প্রভৃতি নানা জিনিস পাওয়া যায়। এইসব তৈরি করে গ্রাম বাংলার নিম্নবিত্ত পরিবারের মেয়েরা। শুধু গ্রাম বাংলা বলবো কেন, ভারতবর্ষেও যেখানে যেখানে রামকৃষ্ণ মঠ ও মিশন আছে, সর্বত্রই একইভাবে নিঃশব্দে মিশনের সন্ন্যাসীরা করে চলেছেন পল্লী মঙ্গলের মাধ্যমে সমাজের আর্থিক নির্ভরতা প্রকল্পগুলি, যেগুলোর সফল রূপায়ণ করেছে সেখানকার স্থানীয় মহিলারা। একই সাথে এখানে পাওয়া যায় উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত ও পরিচালিত শ্রী রামকৃষ্ণদেব, শ্রী সারদা মা এবং স্বামী বিবেকানন্দ সম্পর্কিত বিভিন্ন পত্র পত্রিকা। এখানে আমি একটা অনুরোধ করে নিই, যারা যে কোনো রামকৃষ্ণ মিশন মঠ বা মিশনে যাবেন, চেষ্টা করবেন সেখানে কিছু সামগ্রী কিনতে। তাতে কি পরোক্ষে আপনার এই দানটা চলে যাবে গ্রামের মেয়েদের কাছে, তাদের আর্থিক সহায়তার কিছুটা হলেও সুরাহা হবে। মূল বাগান বাড়িটা মোটামুটি অবিকৃত রেখে
আরো প্রয়োজনীয় ভবন ও সংস্কার করা হয়েছে। তৈরি হয়েছে বিশাল ফুল, ফল ও সবজি বাগান। এই কারণেই এই জায়গাটির নাম উদ্যানবাটি। ঠাকুর যে প্রধান দোতলা বাড়িতে থাকতেন, সেখানে একতলায় আছে 4টি ঘর। সবচেয়ে সামনে যে ঘরটি, সেখানে আছে দক্ষিণেশ্বর মন্দির ও কাশীপুর উদ্যানবাটির 2টি প্রতিরূপ, মানে মডেল আমরা যাকে বলি। ঠিক এরপরে যে বড় ঘরটি আছে, সেটি ব্যবহৃত হতো ভক্তদের বসার জন্য। বর্তমানে এটি উপাসনা কক্ষ হিসেবে ব্যবহার করা হয়। এর ঠিক উত্তরে আছে সিঁড়ির ঘর, যে ঘরের মধ্যে দিয়ে একটি কাঠের সিঁড়ি ওপরে চলে গেছে দোতলায়। দোতলায় আছে 2টি ঘর। বড় ঘরটিতে থাকতেন ঠাকুর, এবং ঘরের সামনের বারান্দায় অসুস্থ শরীর নিয়ে কখন এসে বসতেন বা পায়চারি করতেন। পেছনে ছোট ঘরটিতে ছিল তার স্নানাদির ব্যবস্থা। ঠাকুরের শোয়ার ঘরটি বর্তমানে তার শয়নকক্ষ হিসেবেই সংরক্ষিত রাখা হয়েছে। নিচে সিঁড়ির ঘরের ঠিক পাশেই অপেক্ষাকৃত ছোট ঘরটিতে থাকতেন মা শারদা, যেটি এখন মায়ের মন্দির হিসেবে ব্যবহার হয়। আর সিঁড়ির ঘরে অবশিষ্ট যে অংশটি রয়েছে, সেখানে ভক্তরা বসে মায়ের পুজো করেন। বাড়ির পেছনে অংশ ছিল রান্নাঘর, ভাঁড়ার ঘর, স্নানঘর, যেগুলোকে কিছু পরিবর্তন করা হয়েছে। বাড়ির একদম পূর্বে অংশে রয়েছে আরো 2টি ঘর, যেখানে স্বামী বিবেকানন্দ ও তার গুরু ভাইরা শিবরাত্রি ও অন্যান্য পূজা অর্চনা করতেন। এই উদ্যানবাড়িতে একটি বিশাল আম গাছ আছে। এই আম গাছের নিচে দাঁড়িয়ে তিনি নাট্যাচার্য শ্রী গিরিশ ঘোষ এবং অন্যান্য ভক্তদের উদ্দেশ্যে বলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। দিনটি ছিল 1 জানুয়ারি 1886 সাল। বিশ্বাস করা হয় ওই দিনেই তিনি নিজেকে কল্পতরু রূপে প্রকাশ করেছিলেন। ভক্ত ও অনুগামীদের সেই বিশ্বাস থেকেই তার তিরোধান দিবসের পর হতে 1 জানুয়ারি 1887 সাল থেকে প্রতি বছর এই দিনটিকে কল্পতরু হিসেবে উদযাপন করা হয়। এবং যে আম গাছটির নিচে তিনি কল্পতরু হয়েছিলেন, সেই স্থানটিকে বলা হয় কল্পতরুর লীলাস্থল। মৃত্যুর পূর্বে তার যুব ভক্তরা তার কাছে সন্ন্যাস গ্রহণ করেন এবং ঠাকুর তাদের সংঘবদ্ধভাবে আধ্যাত্মিক ও ধর্মীয় ভাবধারাকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করেন। তিনি ছিলেন জাতপাতের ঊর্ধ্বে, তাই ব্রাহ্মণ অব্রাহ্মণ ভেদাভেদ করেননি। তাই তিনি যুব ভক্তদের মধ্যে থেকে প্রধান শিষ্য রূপে বেছে নেন নরেন্দ্রনাথ দত্তকে। সন্ন্যাস গ্রহণের পরে তার নাম দেন বিবেকানন্দ। বিবেকানন্দ শব্দের অর্থ বিবেকের বা বিচক্ষণ জ্ঞানের অধিকারী যিনি। স্বামী বিবেকানন্দ ছাড়াও এই সংঘবদ্ধ জনসেবায় যোগ দেন আরো 12 জন গুরু ভাই। তারা সবাই ছিলেন শ্রী রামকৃষ্ণদেবের প্রত্যক্ষ শিষ্য। আমি এদের নামগুলো পূর্ব পরিচয় বা পূর্ব নাম সব এখানে আমি বলে আপনাদের সুবিধে করে দেব। এরা হলেন স্বামী অভেদানন্দ, এনার নাম ছিল কালীপ্রসাদ চন্দ্র। স্বামী ব্রহ্মানন্দ, এনার নাম ছিল রাখাল চন্দ্র ঘোষ। স্বামী শারদানন্দ, ইনি ছিলেন শরৎচন্দ্র চক্রবর্তী। স্বামী অদ্বৈতানন্দ, এনার নাম ছিল গোপাল চন্দ্র ঘোষ। স্বামী শিবানন্দ, এনার পূর্বাশ্রমের নাম ছিল তারকনাথ ঘোষাল। স্বামী বিজ্ঞানানন্দ, পূর্বাশ্রম যোগেন্দ্রনাথ ঠাকুর। স্বামী বিজ্ঞানানন্দ, ইনি ছিলেন যোগেন্দ্রনাথ ঠাকুর। স্বামী যোগানন্দ, এনার নাম ছিল মুকুন্দলাল ঘোষ। স্বামী নিরঞ্জনানন্দ, এনার নাম ছিল নিরঞ্জন ঘোষ। স্বামী তুরীয়ানন্দ, এনার নাম ছিল হরিনাথ চট্টোপাধ্যায়। স্বামী অখণ্ডানন্দ, ইনি ছিলেন শশাঙ্ক শেখর চক্রবর্তী। স্বামী প্রেমানন্দ, ইনি ছিলেন বাবুরাম ঘোষ। এবং স্বামী রামকৃষ্ণানন্দ, ইনি ছিলেন শশীভূষণ চক্রবর্তী। এই 12 জন গুরু ভাই সবাই স্বামী বিবেকানন্দের নেতৃত্বে বিভিন্ন সেবামূলক কাজে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন।
স্বামী বিবেকানন্দের আহ্বানে সাড়া দিয়ে পরে আরো অনেকে এই সঙ্গে যোগ দেন। তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য স্বামী শুদ্ধানন্দ, শম্ভুচরণ মল্লিক, স্বামী বিশুদ্ধানন্দ, হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়, স্বামী শুভানন্দ, তিনি ছিলেন বিদেশি, অ্যাঞ্জেলো বেনেদাত্তি, স্বামী আদি অনন্ত, এনার নাম ছিল আনন্দ চন্দ্র নন্দী। এছাড়া ভগিনী নিবেদিতা ছিলেনই। ভগিনী নিবেদিতার আসল নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। তিনি ছিলেন বিবেকানন্দর প্রধান শিষ্যা। শ্রীরামকৃষ্ণের মৃত্যুর প্রায় 11 বছর পরে 1897 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরের মন্দিরের গঙ্গা পাড়ের পশ্চিম পাড়ে বেলুড়ে শ্রী রামকৃষ্ণ মঠ এবং মিশন স্থাপিত হয়। এর পেছনে পুরো কৃতিত্ব আমরা দিতে পারি স্বামী বিবেকানন্দকে। হুগলি জেলার কামারপুর গ্রামে 18 ফেব্রুয়ারি 1836 খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম। তার পিতৃদত্ত নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়, আর পিতা ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। মাতার নাম ছিল চন্দ্রমণি দেবী। 19 বছর বয়সে দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের হাত ধরে দক্ষিণেশ্বরে আসেন এবং রানী রাসমণির প্রতিষ্ঠিত মা ভবতারিণী মন্দিরের পূজারী হিসেবে তিনি যোগ দেন। মাসিক দক্ষিণা ছিল 5 টাকা। 16 আগস্ট 1886 খ্রিস্টাব্দে মাত্র 50 বছর বয়সে ঠাকুরের তিরোধান হয় এবং তদানীন্তন কাশীপুর রতনভাটু শ্মশান ঘাটে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বর্তমানে এই ঘাটটি শ্রী রামকৃষ্ণ মহাশ্মশান নামে পরিচিত এবং ঠাকুরের নামে এখানে একটি স্মারক বেদিও আছে। প্রসঙ্গক্রমে বলে রাখা প্রয়োজন যে রামকৃষ্ণদেবের তিরোধানের পরে তার এক অনুরাগী ভক্ত শ্রী মহেন্দ্রলাল গুপ্ত শ্রীম নামের আড়ালে তার উপদেশ ও বাণী নিয়ে 5 খণ্ডে শ্রী রামকৃষ্ণ কথামৃত রচনা করেন। বেলুড় মঠ প্রতিষ্ঠার মাত্র 5 বছর পরে 4 জুলাই 1902 খ্রিস্টাব্দে মাত্র 39 বছর বয়সে মা ভুবনেশ্বরী দেবীকে কাঁদিয়ে স্বামী বিবেকানন্দ চলে যান অমৃত লোকে। ঠাকুরের মৃত্যুর অনেক বছর পরে 10 জুন 1909 সালে মা শারদাকে নিয়ে যাওয়া হয় উদ্বোধন কার্যালয় ভবন বাগবাজারে, যেটি এখন আমরা মায়ের বাড়ি রূপে জানি। 20 জুলাই 1920 সালে 67 বছর বয়সে এই বাড়িতেই তার মহাপ্রয়াণ হয়। বন্ধুরা, আমি আজকে রামকৃষ্ণ দেবের সম্বন্ধে কিছু বলিনি। আমি যেটা বলেছি আজকে উদ্যানবাটির সম্বন্ধে। ভবিষ্যতে আমি অবশ্যই রামকৃষ্ণ দেব, সারদা মা, বিবেকানন্দ সম্বন্ধে আলাদা আলাদা করে ভিডিও নিয়ে আসবো। আপনারা আজকে আমার এটা দেখে আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টস এর মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং এটিকে আপনাদের সকলকে কাছে আমার অনুরোধ রইল একটু শেয়ার করতে, যাতে আরো লোকেরা এটাকে দেখতে পারে। আর শেষ অনুরোধ যে আমার এটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। এবং ভবিষ্যতে আমি কথা দিচ্ছি আমার এই চ্যানেলে আমি শুধু পৌরাণিক কাহিনী বা ইতিহাস নিয়ে আসবো না, আমি বাংলার মহিষী, শুধু বাংলার নয় ভারতবর্ষের মহিষী নারীদের কথা এখানে আমি তুলে ধরবো। তা বন্ধুরা, আজকের মতন এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।